আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান সোহেল আটক, নেওয়া হয়েছে ডিবি হেফাজতে। এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা বাতিল, শিক্ষার্থীদের সচিবালয় অবরোধ ও আন্দোলনের মুখে সরকারের সিদ্ধান্ত। সাবেক মন্ত্রী দীপু মনিকে 4 দিন ও সাবেক উপমন্ত্রী জয় 5 দিনের রিমান্ডে, রাজধানীর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা। এবং দেশের বিভিন্ন খাতের নারী নেত্রীদের বিচার ব্যবস্থা সংস্কার সহ 10টি সুপারিশ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম মাই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক এমপি আহমদ হোসেনকে মঙ্গলবার রাতে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাজুল ইসলামকে রাজধানীর গুলশান, মোহাম্মদ সোহেলকে রাজধানীর বনানী এবং আহমদ হোসেনকে রাজধানীর বনশ্রী থেকে আটক করা হয়েছে। রাতেই তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে, তবে কোন মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে তা নিশ্চিত করা হয়নি। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর থেকে সচিবালয়ের ভেতরে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা পরীক্ষা বাতিলের দাবি জানালে সরকার বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেয়। যদিও সকালে অর্ধেক প্রশ্নোত্তর পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছিল। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। দুপুর 2টার দিকে প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে ঢুকে পড়ে শিক্ষার্থীরা। আমরা চাই না বেশি দিন আগাইতে, আমাদের যদি বেশি দিন নষ্ট হয়ে যায় টাইম, আমরা অ্যাডমিশনের সেশন জোট লেগে যাবে। যে পরীক্ষাগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো আমাদের এসএসসি রেজাল্টের উপর নির্ভর করে আমাদের সাবজেক্ট ম্যাপিং করা হোক। আমরা চাচ্ছি যাতে আমাদের আর কোনো সময়টা নষ্ট না হোক। আমাদের অনেকের অ্যাডমিশন প্রিপারেশন নিতে হবে, অনেক এইচএসসির পরে আইএলটিএস করে বিদেশ যাওয়ার পরিকল্পনা রয়েছে। সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে আমাদের রেজাল্টটা প্রকাশ করব 1 মাসের ভিতরে। সচিবালয়ের 6 নম্বর ভবনের নিচে অবস্থান নেয় তারা। এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের স্লোগানে মুখর করে তোলে চারদিক। যে রেজাল্ট আছে ওরা মূল্যায়ন করুক, এবং বাকি যে পরীক্ষাগুলো মূল্যায়ন করা সম্ভব হচ্ছে না ওটা আমাদের এসএসসি রেজাল্ট থেকে নেওয়া হোক, এটা আমাদের দাবি। আমাদের যে 7টা পরীক্ষা ইতিমধ্যে হয়েছে এবং এসএসসি থেকে বাকি 6টা পরীক্ষা নিয়ে একটা পূর্ণাঙ্গ রেজাল্ট প্রকাশ করা হোক। 4টা হাসপাতাল ঘুরছি আর 258টা স্টুডেন্ট পাইছি আমি। এরপরে জাস্ট 4টা হাসপাতাল, আরও যে কত হাসপাতাল আছে আনাচে কানাচে সারা দেশে। তারপর আপনার রাঙ্গামাটির ওই প্রত্যন্ত অঞ্চলগুলো বিভিন্ন গ্রামে এই স্টুডেন্টগুলোর কি হবে? সমাজ কল্যাণ উপদেষ্টা আসেন শিক্ষার্থীদের কাছে। বাবা, আমি সত্যি বুঝতে চাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন কথাটা হলো যে তোমরা সারাদিন, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো কি, এই 6টা পরীক্ষা দেওয়া খুব কঠিন? তা তো না। আমি বুঝেছি তোমাদের বন্ধুরা সব হাসপাতালে আছে, কিন্তু তোমরা যারা দিতে পারো না, কি তোমাদের বন্ধুদের পক্ষেও তোমরা বলছো? আমরা বন্ধুদের পক্ষে, সবার পক্ষে বলছো? আচ্ছা, যারা হাসপাতালে আছে তারা পরীক্ষা দিতে পারবে না, যারা আহত তারা পরীক্ষা দিতে পারবে। দাবি আদায়ে বিকেল 4টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়। কর্মকর্তা কর্মচারীদের ভেতরে রেখে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে শিক্ষা বোর্ড থেকে ঘোষণা আসে অবশিষ্ট পরীক্ষা বাতিলের। পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি কিভাবে হবে তা পরে ঠিক করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি। পরীক্ষা বাতিল, অবশিষ্ট পরীক্ষা বাতিল, রেজাল্টটা এবং কিভাবে মূল্যায়ন হবে আমরা একটু 2 দিনের মধ্যে জানাবো। এটা আমরা একটু বসে ম্যাপিং এর একটা বিষয় আছে, কিছু পরীক্ষা দিয়েছে, সবকিছু মিলিয়ে আমরা বসে আপনাদেরকে জানাবো। ওদের আর পরীক্ষা দিতে হবে না। এর আগে সকালে শিক্ষা উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে 2 সপ্তাহ পিছিয়ে অর্ধেক প্রশ্ন উত্তরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছিল। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনিকে 4 দিন ও সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়কে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রাজধানী বছিলায় আবু সাইদ হত্যা মামলার জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আবুল কাশেমের ভিডিও চিত্রে রিপোর্ট করছেন এনামুল কবির টুপম।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বছিলায় পুলিশের গুলিতে ফল ব্যবসায়ী আবু সাইদ নিহতের ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় তদন্তকারী কর্মকর্তার দাবি, এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপু মনি ও যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের সরাসরি নির্দেশনা ছিল। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের দুজনকেই মঙ্গলবার বিকেলে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকেই রিমান্ডে চায় পুলিশ। দীপু মনি কিন্তু শুধু আজকের এই মামলার অপরাধে অপরাধী নয়, বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে একটি নতজানু পররাষ্ট্র নীতিতে রূপান্তরিত করেছেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে স্মরণকালের সর্বনিম্ন স্তরে তিনি পৌঁছিয়ে দিতে সক্ষম হয়েছেন। এই হত্যাকাণ্ড কিন্তু ঘটেছে আসলে 14 দল এবং আওয়ামী লীগের সম্মিলিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী। তাদের সেই সম্মিলিত সিদ্ধান্ত হয়েছিল যে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করতে হবে। এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসাবে সরাসরি অভিযুক্ত আজকের আসামি দীপু মনি। দুই মন্ত্রীর রিমান্ড আবেদন বাতিল করে তাদের জামিনে মুক্তি চান আইনজীবীরা। আসামি পক্ষে একজন আইনজীবী অ্যাডভোকেট আতাউর রহমান তিনি আদালতে বলেছেন তার আসামিরা নির্দোষ এবং তিনি রিমান্ড দরখাস্ত বাতিলপূর্বক তাদের জামিনে প্রার্থনা করেছেন। তাদের নির্দেশে পুলিশ এই আসামিকে গুলি করে। তদন্তকারী কর্মকর্তা এই দুইজন আসামির এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পেয়েছেন মর্মে আদালতকে জানিয়েছেন। আদালতে হাজির করার সময় সাবেক দুই মন্ত্রীর উপর কয়েক দফা হামলার চেষ্টা হয়েছে। অবশেষে আইনের আওতায় আনা হলো ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের মন্ত্রী দীপু মনি এবং উপমন্ত্রী আরিফ খান জয়কে। হত্যার ইন্ধনের অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে এই দুই মন্ত্রী। এর আগে আইনের আওতায় আনা হয়েছে শেখ হাসিনা সরকারের আরও 4 মন্ত্রীকে। ঢাকার সিএমএম আদালত থেকে এনামুল কবির রূপম, চ্যানেল আই। দেশের বিভিন্ন খাতে নেতৃত্ব দেওয়া নারীদের সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে জুডিশিয়াল রিফর্মস কমিশন করে বিচার ব্যবস্থার সংস্কার করা সহ 10টি সুপারিশ করেছেন নারী নেতারা। সে সময় বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ব্যক্তিদের সুচিকিৎসায় একটি ফাউন্ডেশন গঠন করার প্রস্তাব দেওয়া হয়। আরও জানাচ্ছেন সাদি মাহমুদ। প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয় হিসেবে ব্যবহৃত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন পেশাজীবী সংগঠন ও দেশের বিভিন্ন খাতে নেতৃত্ব দেওয়া প্রায় 30 জন নারী সাক্ষাৎ করেন ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে। প্রায় 2 ঘণ্টার বৈঠকে নারীদের নিরাপত্তা ও পেশাগত দক্ষতা বাড়াতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দেশজুড়ে সাম্প্রতিক সহিংসতায় আহতদের সুচিকিৎসায় একটি ফাউন্ডেশন গঠনের প্রস্তাব দেন নারী প্রতিনিধিরা। এই যে গণ অভ্যুত্থানটা হলো, ছাত্র জনতার আন্দোলনটা হলো, এখানে যত মানুষ আহত হয়েছে তাদের চিকিৎসা প্রক্রিয়াটা ত্বরান্বিত করা সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ আছে। এটা সিদ্ধান্ত, এটা কার্যকর হচ্ছে যে আমরা একটা ফাউন্ডেশন সৃষ্টির মাধ্যমে সেখানে সকলে যারা সাহায্য করতে আগ্রহী তাদের থেকে অর্থ সাহায্য নিয়ে আমরা এই কাজগুলো করব। চিকিৎসা, পুনর্বাসন সবকিছুর কাজই করা হবে। নারীদের বিভিন্ন বিষয়ে বিক্ষিপ্তভাবে কাজ না করে নারী অধিকার কমিশন গঠনের কথা বলেন তারা। নারীদের বিভিন্ন বিষয় নিয়ে বিক্ষিপ্তভাবে কাজ না করে ওমেন্স রাইটস কমিশন একটা করা যায় কিনা। একই সাথে দাবি উঠেছে যে তথ্য অধিকার কমিশন আছে, মানবাধিকার কমিশন আছে, সেগুলো দলীয় সরকারের সময় অনেক সময় চাপে পড়ে তার যে ম্যান্ডেটটা ছিল, যে দায়িত্বটা ছিল, সেটা প্রতিপালন করতে পারেনি। তো সেখানে স্বাধীনতা নিশ্চিত করার জন্য কি করা যায়। মহিলা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কে একটা কথা উঠেছে যে তারা আসলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে, কিন্তু প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি তাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত। 45টা মন্ত্রণালয়ে তাদের একটা তদারকির ভূমিকা আছে, সেই তদারকির কাজটা যেন তারা ঠিক মতন করে। প্রধান উপদেষ্টা নারী প্রতিনিধিদের উত্থাপিত দাবিগুলো অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করার আশ্বাস দেন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব। ফিরলাম বিরতির পর, স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে।
দীর্ঘ 8.5 ঘন্টা অবরুদ্ধ থাকার পর মঙ্গলবার রাতে মুক্ত হলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী সহ 4 সদস্য ও কর্মচারীরা। IDRA এর চেয়ারম্যান সহ অন্য কর্মকর্তাদের অপসারণ সহ কয়েক দফা দাবিতে সংস্থাটির প্রধান কার্যালয়ে মঙ্গলবার বিকেল 4টা থেকে রাত 11:30 পর্যন্ত তাদের অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় মুক্তি পান IDRA চেয়ারম্যান ও কর্মচারীরা। আন্দোলনকারীরা জানান IDRA চেয়ারম্যান সহ অন্যদের পদত্যাগ দাবিতে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। প্রতিপক্ষের লোকজন হঠাৎ করে তাদের উপর চড়াও হলে তারা তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে IDRA এর কর্মচারীরা পাল্টা অভিযোগ করে বলেন, আন্দোলনকারীরা অতর্কিত হামলা চালিয়ে জোরপূর্বক কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর করে। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের সিকিমের তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের একাংশ। এতে পাহাড় লাগোয়া ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের তিস্তা স্টেজ এর একটি বাঁধ ভেঙে গেছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ওই বাঁধটি 1 বছর আগে থেকে অচল অবস্থায় পড়েছিল। মঙ্গলবারের ওই পাহাড় ধসের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন জানায়, গত কয়েক সপ্তাহ ধরে ওই জলবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি পাহাড়ে বেশ কয়েকবার ধস নামে। নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে আগেই সেখান থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়। মঙ্গলবার পাহাড়ের বিশাল অংশ সিকিমের ওই জলবিদ্যুৎ কেন্দ্রের ওপর ধসে পড়লে 510 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকারী এই কেন্দ্রটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। সে সময় ওই পাহাড় লাগা তিস্তা স্টেজের ক্ষতিগ্রস্ত বাঁধটিও ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি ঘরবাড়ি। এই ঘটনায় আশপাশে বসবাসকারী মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দিকবিদিক ছোটাছুটি শুরু করেন। এবারে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। দিনাজপুরে বিলম্বিত জাতের গৌরমতি আম চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন প্রবাসী জাহিদুর রহমান। সাফল্য দেখে এই আমের বাগান গড়ে তুলতে আগ্রহী হয়ে উঠেছেন এলাকার অনেক চাষি। দিনাজপুর থেকে শাহ আলম শাহের পাঠানো তথ্যচিত্রে সুলতানা হিমোর ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের পাবড়ি গ্রামের প্রায় 5 একর জমিতে গড়ে উঠেছে গৌরমতি আমের 5টি বাগান। ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে এই আম চাষ করছেন আমেরিকা প্রবাসী মোহাম্মদ জাহিদুর রহমান। বাজারে যখন কোনো আম নেই, তখন গৌরমতি জাতের এই আম উত্তোলন শুরু হয়েছে এখানে। 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আমের মৌসুম। এই বাগানের যাবতীয় কাজ আমি দেখাশোনা করি। গৌরমতি আম এই বাগানের পরিমাণ হচ্ছে প্রায় 5 একরের মতো। এখানে আমার প্রতিনিয়ত 5 থেকে 6 জন লোক কাজ করে। আমের ফলন ভালো, আর গত বছরের চেয়ে এবার আরও ভালো। মানুষ আগ্রহী আমের দেখে এবং আম অনেক বেশি। আমার বড় আপু প্রবাসী, তবে এই বাগান অনেক বড়, বাহির থেকে লোকজন আসে। আমি পড়াশোনা করি, আবার পড়াশোনার পাশাপাশি এই আমগুলো দেখি, মানে আমাকে এই প্রকৃতির দৃশ্যটা খুব ভালো লাগে। ভাইরাসমুক্ত, সুস্বাদু ও মৌসুমের সর্বশেষ জাতের কারণে লাভজনক হওয়ায় এলাকার অনেকেই এই আম বাগান গড়ে তুলতে আগ্রহী হয়ে উঠেছেন। বাগান দেখে খুব ভালো লাগলো। বাগানে প্রচুর আম আসছে এবং এইরূপ আম বাগান করার জন্য আমারও মনে খুব উৎসাহ সৃষ্টি হয়েছে এবং আমি এই বাগান করব। আমার বাগান দেখতে ভালো লাগে। এই বাগানটা এত সুন্দর করছে, আমারও ইচ্ছা এই বাগান একটা করার ইচ্ছা। এই আমটা চচা অনেক পাতলা এবং আঠি চিকন, আঁশ মুক্ত, আঁশ নেই এবং আমটা খুব লেটে হয়, খুব দেরিতে হয়। এই কারণে আমটার মোটামুটি বাজার মূল্য অনেক ভালো পাওয়া যায় এবং এই আমটা বিষ মুক্ত এবং প্যাকেটিং করা খুব ভালো আম এটা। গৌরমতি এই আম মূলত ল্যাংড়া এবং আশিনা আমের সংমিশ্রণ। 2012 সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এই জাতের উদ্ভব হয়। সুলতানা হিমু, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চাঁদপুরে বিলুপ্তপ্রায় প্রজাতির বাজ পাখি উদ্ধার করেছে স্থানীয় এক দম্পতি। পাখিটিকে সুস্থ করে তুলতে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিলুপ্তপ্রায় বাজ পাখিটিকে দেখতে ভিড় করছেন স্থানীয়রা। তবে জানানোর পরেও পাখিটির বিষয়ে কোনো উদ্যোগই নেয়নি স্থানীয় বন বিভাগ। মুর্শিদ আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্র রিপোর্ট করছেন আফরোজা হাসি। পৌরসভার ওয়ারলেস এলাকায় রাস্তার পাশে ডানা ভাঙা অবস্থায় পড়েছিল বাজ পাখিটি। পরে স্থানীয় মাইনুদ্দিন ও রাবেয়া দম্পতি বাজ পাখিটি উদ্ধার করে নিজেদের ঘরে আশ্রয় দেন। বিলুপ্তপ্রায় বাজ পাখিটি সুস্থ করতে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাও করেন তারা। আমার জানা মতে এটা শাহী বাজ পাখি।
চাঁদপুর আগে দেখা যেত, কিন্তু ইদানিং দেখি না। তো বড় বড় গাছ এগুলো থাকে আর সাধারণত মাছ খায়, মোটামুটি বিপন্ন প্রজাতির। চাঁদপুরে এটা দেখা যায় না। আমি এটা প্রথম দেখছি, আমি আজকে এই প্রথমে এই পাখিটা দেখছি, কিন্তু আর কোনো সময় দেখি না। পাখিটি হস্তান্তরে যোগাযোগ করা হলেও সাড়া দেয়নি বন বিভাগ। থেকে যাইতেছিলাম তখন যাওয়ার সময় দেখবো রাস্তার পাশে এটা পড়ে আছে, আর পাকা থেকে রক্ত ঝরছে। পায়ের উপরে সম্ভবত রিক্সা গেছে, পরে ওই রিক্সাওয়ালার সহযোগিতায় আমি এটা আবার বাসায় নিয়ে আসি। আনার পরে ওই পাখাটা ভাঙছে। পাখাটাতে একজন ওই আপনার ভেটেরিনারি চিকিৎসক আছে আমাদের দুলা ভাই, আলাপ করলাম। উনি বললো যে পানি দিয়ে ধুয়ে রক্তটা বন্ধ। বিলুপ্তপ্রায় বাজ পাখিটি সংরক্ষণে বন বিভাগকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর।